জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ের ছায়া টেক্সট বইয়ের অ্যাসিড, ক্ষার ও লবণের চ্যাপ্টারের অনুশীলনীমূলক কোশ্চেনটাকে নিয়ে আমরা আলোচনা করব আজকে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসের দিকে যাই। তো যারা আজকে ক্লাসে নতুন তাদের জন্য একবার রুটিনটা আলোচনা করে দিই। ক্লাস 10-এর সোম, বুধ, শুক্র এবং ক্লাস 9-এর মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে ওই পিডিএফটি তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওতে যুক্ত হয়ে গিয়েও ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। তাহলে আজকে আমাদের যা বিষয়টি রয়েছে তার আমরা প্রথম কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কি। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে NO2। SO2 এবং NO2 এছাড়াও CO2 এই তিনটি গ্যাস অম্ল বৃষ্টির জন্য দায়ী হয়ে থাকে। তার মধ্যে আমাদের একটি অপশানে রয়েছে NO2। নেক্সট কোশ্চেন, একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ কত? একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ 9.2 হয়ে থাকে। এখানে 7 বা 7-এর থেকে কম হলে আম্লিক হবে এবং 7-এর থেকে বেশি হলে ক্ষারীয় প্রকৃতির হবে। এখানে কেবলমাত্র 9.2 এই অপশানটি 7-এর বেশি রয়েছে। ওকে, সেটাই এখানে দেওয়া হয়েছে। সোডিয়াম বাইকার্বনেট হলো কি ধরনের? আমাদের অপশানে রয়েছে শ্রমিত লবণ, এছাড়া নেক্সট আম্লিক লবণ, ক্ষারকীয় লবণ, কোনোটিই নয়। এখানে যে কোশ্চেনটি দেওয়া রয়েছে যে সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেট এক প্রকারের আম্লিক লবণ। নেক্সট কোশ্চেন, মিথাইল অরেঞ্জের আম্লিক মাধ্যমে বর্ণ কীরূপ থাকে? বেগুনি, লাল, এক মিনিট, বেগুনি, লাল, নেক্সট হলুদ, নীল। এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে বেগুনি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? সেটি আমাদের অ্যান্সারটি নেক্সট পেজে দেওয়া রয়েছে Na2O। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন, লঘু NHNO3 ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন হয় কি উৎপন্ন হবে? NaNO3 প্লাস H2O এটি উৎপন্ন হবে। নেক্সট, যে বিভাগ গ, আমরা এখন বিভাগ গতে চলে এসেছি। প্রথমত কোশ্চেনটি দেওয়া রয়েছে অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নগুলির নাম ও সংকেত লেখো। অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নটির নাম হলো হাইড্রোক্লোরিয়াম, সংক্ষেপে একে আমরা হাইড্রোনিয়ামও লিখতে পারি, যেটি H3O উপরে প্লাস। এভাবে এটিকে এখানে টাইপিং করতে এরকম হয়ে গিয়েছে। আসল অ্যান্সারটি হবে এরকম। পরবর্তী কোশ্চেন, পিঁপড়ের হুলে উপস্থিত অ্যাসিডের সংকেত লেখো। আমরা জানি পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিডের সংকেত HCOOH হয়েছে। পরের কোশ্চেন, তুল্য পরিমাণ অ্যাসিডের সঙ্গে সমতুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় কি পরিবর্তন ঘটে? তুল্য পরিমাণ অ্যাসিডের সঙ্গে সমতুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের ধর্ম পুরোপুরি লোপ পায় ও লবণ আর জল উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড আর ক্ষার একে অপরকে বিক্রিয়া করলে কি তৈরি হবে? লবণ ও জল। কেন বা আচ্ছা, এখানে কেন দ্রবণের পিএইচ বৃদ্ধি পেলে অ্যাসিড বা ক্ষার ধর্মের
কিরূপ পরিবর্তন ঘটে। এখানে কেন হয়ে গেছে, এটা কেন নয় কোনো হবে। কোনো দ্রবণের পিএইচ বৃদ্ধি পেলে অ্যাসিড বা ক্ষার ধর্মের কিরূপ পরিবর্তন ঘটে। কোনো দ্রবণের পিএইচ বৃদ্ধি পেলে অ্যাসিডের ধর্ম লোপ পায় ও ক্ষারের ধর্ম বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, অ্যালুমিনিয়ামের সঙ্গে NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলির নাম লেখো। উৎপন্ন পদার্থগুলি হচ্ছে যে অ্যালুমিনিয়ামের সঙ্গে NaOH এর বিক্রিয়ায় সোডিয়াম অ্যালুমিনেট লবণ উৎপন্ন হয় ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে, যেটা নিচে আমরা বিক্রিয়া হিসাবে দিয়ে দিয়েছি। দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ দাও। এই যে অ্যামোনিয়াম গ্যাস এবং গ্যাসীয় হাইড্রোক্লোরিক, এই দুটি গ্যাস, একে যদি আমরা একসঙ্গে মিশিয়ে দেই আমরা কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড পেয়ে যাব। পরের কোশ্চেন, আমরা ডান স্তম্ভ বাম স্তম্ভ মিল দেখব। আমরা এখানে সরাসরি অ্যান্সারটাকে দিয়ে দিয়েছি। জারক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড সঠিক অ্যান্সার। একক্ষারীয় অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, জৈব অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, তীব্র জলাকর্ষী পদার্থ সালফিউরিক অ্যাসিড। নেক্সট, ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হলুদ হয়ে থাকে। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড তীব্র ড্যাশ পদার্থ, একটি জারক পদার্থ। সোডিয়াম বাই সালফেট একটি ড্যাশ লবণ, এক প্রকারের আম্লিক লবণ। আমরা নেক্সট পরের পেজ যাচ্ছি। যে এক আয়তন ড্যাশ ও 3 আয়তন এর মিশ্রণকে অম্লরাজ বলে। এক আয়তন নাইট্রিক অ্যাসিড ও 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে আমরা অম্লরাজ বলে থাকি। সত্য মিথ্যা, বেনজিন দ্রাবকে নীল লিটমাসের টুকরো নিমজ্জিত করে HCl গ্যাস চালনা করলে লিটমাসের বর্ণ লাল হয়, এটি মিথ্যা। কপারের সঙ্গে উত্তপ্ত গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয়, এটি মিথ্যা হয়ে থাকবে। কপারের সঙ্গে উত্তপ্ত গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় SO2 গ্যাস উৎপন্ন হয়, এখানে সেটা H2 বলা হয়েছে। এই যে H2 বলা হয়েছে, কিন্তু আসলে গ্যাসটি তৈরি হবে SO2। জিঙ্কের সঙ্গে উত্তপ্ত ও ঘন H2SO4 এর বিক্রিয়ায় SO2 গ্যাস উৎপন্ন হয়, এটি হচ্ছে সত্য। অম্ল বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাস হলো SO2 এবং NO2, এটি হচ্ছে সত্য। নেক্সট বিভাগ আমরা গতে আসছি। সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের একটি পদ্ধতি লেখো এবং মূল বিক্রিয়াটির সমীকরণ দাও। পরীক্ষণীয় তরলে, যে তরলটাকে পরীক্ষা করব, এখানে বলা হচ্ছে যে একটা তরল দেওয়া আছে, এই তরলটা সালফিউরিক অ্যাসিড কিনা তা আমরা কিভাবে শনাক্তকরণ করব। তো আমরা এই তরলটাকে বলবো পরীক্ষণীয় তরল, যেহেতু এই তরলটাকে নিয়ে পরীক্ষা করব তাই বলছি পরীক্ষণীয় তরল। ওই পরীক্ষণীয় তরলকে বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে যদি সাদা রঙের কেলাসাকার সালফেট অধক্ষিপ্ত হয়, তাহলে আমরা ওই তরলটাকে সালফিউরিক অ্যাসিড বলে থাকবি। এখানে নিচে আমরা বিক্রিয়াটি করে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, কপার কুচি ও গাঢ় HNO3 মিশিয়ে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় তা বিক্রিয়া করে দাও। নেক্সট যাই। কপার কুচি ও গাঢ় HNO3কে মিশিয়ে নীল রঙের কিউপিক নাইট্রেট ও বাদামি রঙের NO2 গ্যাস উৎপন্ন হয়, সেটা যেহেতু বিক্রিয়ার কথা বলেছে আমরা নিচে বিক্রিয়াটি দিয়ে দিয়েছি। পরের কোশ্চেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে কি ঘটে। সিলভার নাইট্রেট যোগ করার ফলে সিলভার ক্লোরাইড এর সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। এই যে
হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সিলভার নাইট্রেটের সংকেত HAgNO3। এদের দুইজনকে বিক্রিয়া করলে AgCl এর সাদা অধক্ষেপ নির্গত হবে এবং HNO3 তৈরি হবে। আমরা এখন নেক্সট পরের কোশ্চেন যাচ্ছি যে অম্লরাজ কি, এর ব্যবহার। 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে 3 আয়তন HCl এবং 1 আয়তন নাইট্রিক অ্যাসিড মিশ্রণকে আমরা অম্লরাজ বা একে অ্যাকোয়া রিজিয়া বলে থাকি, যেটা আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছিলাম একটি শর্ট কোশ্চেনে। 1 মিনিট। এই যে এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড 3 আয়তন, একে আমরা অম্লরাজ বলে থাকি। ওকে, আচ্ছা নেক্সট এর ব্যবহার কি। ব্যবহারটি হচ্ছে অ্যাকোয়া রেজিয়া বা অম্লরাজকে সোনা এবং প্ল্যাটিনাম ধাতু দ্রবীভূত করতে আমরা ব্যবহার করে থাকি। এই ধাতবগুলির নিষ্কাশন ও পরিশোধন করতেও এই অম্লরাজি আমরা ব্যবহার করে থাকি। এটা 1 নম্বর দিয়ে দাও, এটা 2, পরেরটা 3 নম্বর দিয়ে দাও। মেশিন এবং পরীক্ষাগার কাঁচের জিনিসপত্র থেকে ধাতু এবং জৈব পরিষ্কার করার জন্য আমরা এই অম্লরাজকে ব্যবহার করে থাকি। নেক্সট, অ্যান্টাসিড কয় প্রকার ও কী কী। অ্যান্টাসিড হয়ে থাকে 2 প্রকার, একটি হচ্ছে সিস্টেমিক আর একটি হচ্ছে নন সিস্টেমিক অ্যান্টাসিড। সিস্টেমিক অ্যান্টাসিড কি বলছে, যেসব অ্যান্টাসিড রক্তে শোষিত হয়ে দেহের অ্যাসিড ক্ষার ভারসাম্য নষ্ট করে তাদের সিস্টেমিক অ্যান্টাসিড বলা হয়ে থাকে। যেমন একটি উদাহরণ দেওয়া রয়েছে সোডিয়াম বাইকার্বনেট। এরপরে নেক্সট, নন সিস্টেমিক অ্যান্টাসিড, যেসব অ্যান্টাসিড ব্যবহার করে রক্তে শোষিত হয় না বলে দেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য নষ্ট হয় না তাদের নন সিস্টেমিক অ্যান্টাসিড বলা হয়ে থাকে। যেমন উদাহরণ রয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, নেক্সট পরের কোশ্চেন, নিম্ন পিএইচ মাত্রায় দাঁতের ক্ষয় হয় কেন। যে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর ঠিকমতো মুখ না ধুলে দাঁতের ফাঁকে থাকা খাবার ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। শুধু মিষ্টি নয়, যে কোনো খাবার। অ্যাসিডের পরিমাণ বাড়তে বাড়তে একসময় পিএইচের মান কমে গিয়ে 5.5 বা তার নিচে চলে যায়। ওই অ্যাসিডের সঙ্গে দাঁতের প্রধান উপাদান যেটা ক্যালসিয়াম সালফেট দিয়ে দাঁত তৈরি হয়, সেই ক্যালসিয়াম সালফেটের বিক্রিয়ায় দাঁতের উপরের যে পদার্থটি থাকে তাকে আমরা এনামেল বলে থাকি, ওই এনামেলটি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি বিভাগ ঘতে। স্টোন ক্যান্সার কি বা এরকম হওয়ার কারণ। আমাদের অ্যাসিড বৃষ্টি হয়, ওই অ্যাসিডের ফলে প্রধানত অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে, আর ওই বৃষ্টির মধ্যে H2SO4 থাকে। ওই H2SO4 মার্বেল পাথরের ওপর মার্বেল পাথর CaCO3 সংকেত হয়ে থাকে, ওর সঙ্গে বিক্রিয়া করে ওর মধ্যে একটা ক্ষতর সৃষ্টি করে, যেই ক্ষতকে আমরা স্টোন ক্যান্সার বা পাথরের কুষ্ঠ বলা হয়ে থাকে। যে ওকে, যেমন আমাদের ভারতের তাজমহল, যে কোনো স্মৃতিসৌধ, মার্বেল দিয়ে তৈরি মূর্তি, এইগুলো এই অ্যাসিড বৃষ্টির কারণে ক্ষয়প্রাপ্ত হয়, আর ক্ষয়প্রাপ্ত হওয়াকেই আমরা বলে থাকি স্টোন ক্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে বলয় পরীক্ষা কি, কী জন্য এটি ব্যবহার হয়। পরীক্ষাটিতে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। ওকে, তাহলে পরীক্ষাটি কি সেটা আমরা প্রথমত দিয়ে দিয়েছি, যে একটা টেস্ট টিউবে HNO3 নিয়ে ওর মধ্যে সাদা মানে সদ্য প্রস্তুত করা Fe3 এবং SO4 দ্রবণ যোগ করলাম। ঠিক টেস্ট টিউবকে ঠান্ডা করে ওর গা বরাবর ধীরে ধীরে H2SO4কে যোগ করার ফলে ওর মধ্যে একটি বাদামি রঙের বলয় গঠন হবে। ওই বলয়
এই পরীক্ষা দ্বারা বলয়টা গঠন হয় বলেই আমরা একে বলয় পরীক্ষা বলে থাকি। এই পরীক্ষাটা আমরা করে থাকি নাইট্রিক অ্যাসিডকে নির্ণয় করার জন্য আমরা এই বলয় পরীক্ষাটি করে থাকি। এর মধ্যে বিক্রিয়াটা নিচে দুটো বিক্রিয়া খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য, দেখে রাখবে। নেক্সট আমরা পরের কোশ্চেন যাচ্ছি এখন। রাসায়নিক সমীকরণ সহ যে কোনো একটি অ্যান্টাসিডের ক্রিয়া ব্যাখ্যা করো। আমরা অ্যান্টাসিড দু রকমের কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হলো একটি নন সিস্টেমিক অ্যান্টাসিড। এটি অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে দ্রাব্য ধাতব লবণ ও জল গঠন করে থাকবে। তার মধ্যে একটি বিক্রিয়া খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। উদাহরণসহ অ্যান্টাসিড কাকে বলে লেখো। পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে পাচকরসে পিএইচের মানকে উপযুক্ত স্তরে উন্নীত করার জন্য যে ক্ষারধর্মী পদার্থ ব্যবহার করা হয় তাকে আমরা অ্যান্টাসিড বলি, বা একে আমরা অম্লনাশও বলে থাকি। আমাদের বিভিন্ন রকমের জিনিসপত্র খাওয়ার ফলে আমাদের পেটের মধ্যে যে অ্যাসিডিটি হয়, সেই অ্যাসিডিটিকে দূর করার জন্য যে আমরা অ্যান্টাসিড নিয়ে থাকি, সেই অ্যান্টাসিডের কথাই বলা হয়েছে, তাকে আমরা অম্লনাশও বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, পরীক্ষাগারে অ্যাসিড ব্রণ বা অ্যালকানিল ব্রণ হলে দ্রুত কি কি পদক্ষেপ নেবে? এর উত্তরটি হবে গাঢ় ক্ষার বা অ্যাসিড দ্রবণ ত্বকের সংস্পর্শে এলে অ্যাসিড ব্রণ বা অ্যালকাইন ব্রণ বলে তৎক্ষণাৎ জল দিয়ে জায়গাটিকে বারবার ধুয়ে নিতে হবে। ধোয়ার পর সালফার ডাইজিন জাতীয় মলম লাগানোর প্রয়োজন। এমন ক্ষেত্রে কখনো বাইরে থেকে ক্ষার বা অ্যাসিড ব্যবহার করে প্রশমিত করা উচিত নয়, কারণ সেক্ষেত্রে বিক্রিয়ায় উৎপন্ন তাপে অধিক ক্ষতির সম্ভাবনা হতে পারে। যেমন আমরা জেনেছিলাম যে অ্যাসিড ও ক্ষার দুজনকে যদি সমপরিমাণ দিয়ে দিই সেটি প্রশমিত হয়ে যায়। ধরো পরীক্ষাগারে যারা ল্যাবে পরীক্ষা করে থাকে তাদেরকে যদি কোনোভাবে পরীক্ষা চলাকালীন অনেক সেফটি থাকে, তবুও যদি চলাকালীন কোনো কারণে হাতের মধ্যে পড়ে যায়, হয়তো পরীক্ষা করতে করতে অ্যাসিড পড়ে গেল, আমরা বুদ্ধিমান কাজ করলাম কি, যে ওর মধ্যে যেখানে অ্যাসিড পড়েছে সেখানে আমরা কিছুটা ক্ষার দিয়ে দিলাম। তাহলে আমরা জানি ক্ষার আর অ্যাসিড দুজন মিশে ওটা পশম হয়ে যায়। পশম তো হয়ে যাবে, কিন্তু পশম হওয়ার সাথে সাথে যে তাপটা উৎপন্ন হবে ওই তাপটা আমাদের হাতের ক্ষতি করতে পারে। তো তার থেকে আমরা কি করব, ওর মধ্যে ওই অ্যাসিডের মধ্যে আমরা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে আমরা ওটাকে ধুয়ে দিলে তাহলে আমাদের বিশেষ কিছু ক্ষতি হবে না। নেক্সট কোয়েশ্চেন, অবৃষ্টির কারণ ক্ষতিকারক প্রভাবগুলির উল্লেখ করো। এখানে ওখানে হচ্ছে অম্ল বৃষ্টি বলা হয়েছে, এখানে অম্ল বৃষ্টি হবে। অম্ল বৃষ্টির কারণ এবং ক্ষতিকারক প্রভাব বলেছে, অম্ল বৃষ্টির কারণ আর ক্ষতিকারক প্রভাব। তাহলে অম্ল বৃষ্টির প্রথমত কারণটা আমরা জেনে নিই। SO2, NO2, CO2 এইসবের কথা তো আমরা জানি আগে থেকে। যাই হোক, এখানে ইত্যাদি কথা, তো এই কথাটি লেখা আছে হয়ে গেছে, এটা তোমরা কেটে দেবে। ইত্যাদি, এই CO2 ইত্যাদি অক্সাইডগুলি বিভিন্ন তাপবিদ্যুৎ বা শিল্প কারখানা থেকে নির্গত হয়ে থাকে। ওগুলো বাতাসে মিশতে মিশতে বাতাসে এগুলোর পরিমাণ বেড়ে যায়, আর ওইগুলো বাতাসে উপস্থিত অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে H2SO4, HNO3 ও H2CO3 এইসব অ্যাসিড তৈরি হয়। আর ওই অ্যাসিডগুলোই যখন বৃষ্টি রূপে আমাদের জলের সঙ্গে বৃষ্টির সঙ্গে মিশে ভূপৃষ্ঠে পতিত হয়। এই অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলো কি? এই অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলো হচ্ছে, অম্ল বৃষ্টির ফলে মাটির আম্লত্ব বেড়ে যায়, যার ফলে ওর মধ্যে বসবাসকারী যেসব ব্যাকটেরিয়াগুলো বসবাস করে তারা মারা গেলে
মাটির উর্বরতা ক্রমশ কমে যায়। নেক্সট বলছে অম্লবৃষ্টির ফলে পুকুর, নদী এইসব জলাশয়ের যে জলের আম্লিকতা বেড়ে যাওয়ার ফলে জলের মাছ মারা যেতে পারে। তাই দেখবে এই সময় বিশেষ করে পুকুরের মাছগুলো ভেসে থাকে। নেক্সট কোশ্চেন, অম্লযুক্ত জলের প্রভাবে মানুষের ত্বক, চুল ও কোষের ক্ষতি করে। আমাদের এই অম্লবৃষ্টি যদি আমাদের ত্বকের মধ্যে পড়ে, এর ফলে আমাদের ক্যান্সারের সৃষ্টি হতে পারে। নেক্সট কোশ্চেন, আমরা তো স্টোন ক্যান্সার আগেই পড়ে এসেছি, যেটা অম্লবৃষ্টির ফলে পুরানো স্মৃতিসৌধ এবং মার্বেলের তৈরি যে কোনো মূর্তির ওপর অ্যাসিড বৃষ্টি হওয়ার ফলে স্মৃতিসৌধগুলোর মধ্যে একটা কালো রঙের দাগ বা ক্ষয় সৃষ্টি করে, যাকে আমরা স্টোন ক্যান্সার বলে থাকি। তো সেটাও হয়ে থাকে এই অ্যাসিড বৃষ্টির প্রভাবে। ওকে, তাহলে এইগুলো তোমরা কারণগুলো লিখতে পারবে। তাহলে আমাদের আজকে টপিকে মোটামুটি যা ছিল, যে ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো আলোচনার বিষয়, সেটা আমরা প্রায় আজকে কমপ্লিট করলাম। ওকে, তাহলে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা দেখতে পারো, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের ক্লাসটি এখানেই রাখছি। সবাই ভালো থাকো এবং ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।